ভার্সন শেষ করেছেন? সংখ্যা পদ্ধতির যে টু কমপ্লিমেন্টের কথা বলতে বলতে মিটিংটা এন্ড হয়ে গেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট থেকে আবার শুরু করি। না, টুস কমপ্লিমেন্ট না, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে শুরু করব। আচ্ছা, আমরা সাইন নাম্বার থেকে শুরু করি, সবচেয়ে বেস্ট হয় সাইন নাম্বার থেকে শুরু করব, এবং এরপরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এই ধাপগুলোতে যাব, ঠিক আছে? এবং গত 47 বিসিএস এ এই পার্ট থেকে একটা প্রশ্ন আসছে। আমরা ইন জেনারেল সেন্সে টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে 44-এও কোশ্চেন আসছে, দু একটা বিসিএস এ আসছে। ম্যাক্সিমাম সময়ে বিসিএস গুলাতে আসে হচ্ছে কনভার্সন। তো আমরা এখন 50তমতে কি আসতে পারে জানা নাই, তো আমরা আমরা কনভার্সন, নাম্বার সিস্টেমের কনভার্সন খুব ভালো মতো শিখেছি। এখন আমরা হচ্ছে এই সেকেন্ড পার্ট, যেটা কমপ্লিমেন্ট পার্ট, সেটা আমরা একটু ভালো মতো করি। এটা কিন্তু আসেই পরীক্ষাতে, বুঝছেন, হয় কনভার্সন আসবে, নতুবা কমপ্লিমেন্টারি যেই ম্যাথ সেগুলো আসবে। তো এখান থেকে একটা মার্ক পাওয়ার খুবই ভালো সুযোগ আছে। আহ আমরা একটু দেখি। ইব্রাহিম আছেন, মালিহা আছেন, আবু হাসান নাইম। আবু হাসান নাইম মনে হয় নতুন নাকি? এর আগে ক্লাস করেছেন নাইম? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি নতুন, আপনি নতুন? আর আচ্ছা। গত ক্লাস করছি আপনার। ও, তাহলে মানে পারবেন। আমি অর্ধেক জয়েন করছি তো। তাহলে পারবেন, সমস্যা নেই। বাকি সবাই মোটামুটি আমাদের পুরাতন স্টুডেন্টই, সমস্যা নেই, তো আমরা শুরু করে দিই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে স্যারেরা খেয়াল করেন যে আমরা যেই কনভার্সন করছিলাম, মনে করেন 17 একটা সংখ্যা, এটা ডেসিমেলে আছে, এটাকে আমি কনভার্ট করে কিসে নিয়ে আসতেছি, হয়তো বা বাইনারিতে, নতুবা অক্টালে, নতুবা হেক্সা ডেসিমেলে। কথা হচ্ছে যে এই যে বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, যেটাতেই কনভার্ট করেন না কেন, আমি ধরেই নিচ্ছি সংখ্যাটা হচ্ছে পজিটিভ। কিন্তু দুনিয়াতে কি শুধু পজিটিভ সংখ্যাই আছে? দুনিয়াতে নেগেটিভ সংখ্যাও আছে না? আছে তো। তাহলে এখন এই নেগেটিভ সংখ্যাকে, মনে করেন আমি লিখছি 101101, এই সংখ্যাটা, এটা তো বাইনারিতে আছে, ঠিক আছে? এই বাইনারি সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, এটা বুঝবেন কিভাবে? কারণ আমরা শিখেছি শুধু ধনাত্মক, ঋণাত্মক নিয়ে আমরা কাজ করি নাই। এখন আপনাদেরকে শেখাবো এই ঋণাত্মকের কাজ। তো ঋণাত্মকের জন্য, মানে ঋণাত্মক নট অনলি, ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যায় আপনারা এখন স্টোর করতে শিখবেন। তো ধনাত্মক পার্ট তো আমরা স্টোর করা বুঝে গেছি, এখন আমাদের মূল ফোকাস থাকবে ঋণাত্মকের উপর। তো এই কারণে আমাদের এই টপিকের নাম হচ্ছে সাইন্ড নাম্বার, অথবা বাংলায় যদি দেখি, চিহ্নযুক্ত সংখ্যা। এখন এই চিহ্ন মানে বুঝতে পারতেছেন, প্লাস না মাইনাস, এই দুটোকে আমরা কি করব, কনসিডার করব যখন আমরা কনভার্ট করব যে কোনো ডেসিমেল ভ্যালুকে বাইনারিতে। তার আগে আমি একটু বলে নেই আপনাকে, সেটা হচ্ছে যে দেখেন, আমি যখন কোনো একটা সংখ্যা ধনাত্মক ইউজ করি, তখন সংখ্যাটার আগে কি চিহ্ন ব্যবহার করি? এই চিহ্ন, প্লাস সাইন। এই +19 দ্বারা বুঝতে পারছেন সংখ্যাটা আসলে কি, পজিটিভ। -19 দ্বারা, এই যে এই চিহ্নটা দ্বারা, এই চিহ্ন দ্বারা আপনি বুঝতে পারছেন সংখ্যাটা হচ্ছে নেগেটিভ। সো যে কোনো সংখ্যাকে আমি যদি এখন এই যে +19 কে আপনি যদি কনভার্ট করেন বাইনারিতে, তাহলে সংখ্যাটা কত হবে বলেন তো স্যার? সংখ্যাটা হবে, মনে করেন আমি তো এটা শিখিয়েছিলাম, মনে আছে, 1 2 4 8 16 32 কি নিব? নিব না। না স্যার। না, নিব না। তো সংখ্যা হচ্ছে 16 নিব, 18 আর একে 19, বাকি সংখ্যাগুলো কি হয়ে গেল? জিরো। তো এই সংখ্যাটা আমার 1010011, এই সংখ্যাটা হচ্ছে +19 এর কি, বাইনারি রূপ। এখন আপনাকে যদি বলা হয় -19 করতে, এবং সেটা কিসে তৈরি করবেন, বাইনারিতে কনভার্ট করবেন, তাহলে আপনি কিভাবে করবেন?
এটা করার তিনটা পদ্ধতি আছে, হ্যাঁ। একটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড ফর্ম, যেটা আমরা ব্যবহার করি না। আর একটা আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমরা মূলত এই দুইটা শিখবো, ঠিক আছে। তো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে গতবার শিখিয়েছিলাম, তারপর আমি শিখাই দিই। তো ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট কেন করি জানেন? কোনো সংখ্যাকে, ধনাত্মক সংখ্যাকে নর্মালি ঋণাত্মক করার জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট করে থাকি। সাইন ম্যাগনিটিউড ফর্মও করি কোনো সংখ্যা ঋণাত্মক ইউজ করার জন্য, কিন্তু এটা আপনাদের করার দরকার নাই। বাদ আমরা এই দুটো নিয়ে পড়ি। তাহলে আমার +19 এই সংখ্যাটার প্রাপ্ত বাইনারি রূপ কোনটা? 1 0 0 1 1। ঠিক আছে। এখন এই যে 1 0 0 1 1, একে আপনি যদি ঋণাত্মক, এটা তো +19 তাই না, একে আপনি যদি -19 করতে চান, আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও করতে পারবেন, টুস দিয়েও করতে পারবেন। তো প্রথমে আমি ওয়ান্স কমপ্লিমেন্টটা শিখাই। ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি? ওয়ান্স কমপ্লিমেন্ট কিছুই না, আপনার যে প্রদত্ত ভ্যালুটা আছে, মানে যে ডিজিট গুলো আছে, সেগুলো জাস্ট কি করে নিবেন, সেগুলো জাস্ট ডিজিট গুলো উল্টাই দিবেন। তাহলে 1 কত হয়ে যাবে বলেন তো? 0। এই 1 কত হয়ে যাবে? 0। এই 0 কত হবে? 1। এই 0 কত হবে? 1। আর এই 1 কত হবে স্যার? 0। বুঝাইতে পারছি? তাহলে আমি এই যে পেলাম না, 0 1 1 0 0, এটা হচ্ছে -19। এবং এই যে ভ্যালু যেটা আপনার বের হয়েছে, সেটা কিভাবে বের করছেন? আপনি নেগেটিভটা কিভাবে করছেন? ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এটার বাংলা রূপ হচ্ছে 1 এর পরিপূরক। আপনাকে ডিরেক্ট কোশ্চিন আসতে পারে, হ্যাঁ, যে 1 0 0 1 1 এর 1 এর পরিপূরক কত? তখন আপনার উত্তরটা কি হবে? 0 1 1 0 0। বুঝাইতে পারছি? সবাই চুপ কেন? জি স্যার। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ওয়ান্স কমপ্লিমেন্ট শিখে গেলাম। এখন আমরা একটু শিখি টুস কমপ্লিমেন্ট কিভাবে করে। আমাদের এখন শেখার বিষয় হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন আসেন, টুস কমপ্লিমেন্টের জন্য আমরা দুটো স্টেপ ফলো করি। কয়টা স্টেপ স্যার? দুটো স্টেপ। তাহলে স্টেপ গুলা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে গিভেন যে ভ্যালু থাকবে, সেটাকে আপনি কি করবেন? ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, গিভেন ভ্যালুটা কি করবেন? ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। এরপরে যে ওয়ান্স, এটা এরপর 2 নম্বর স্টেপ হচ্ছে প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্টকে কি করবেন জানেন? এই প্রাপ্ত ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যোগ করবেন। করার পরে যে ভ্যালুটা পাবেন, সেটাই হচ্ছে এই ফাইনাল ভ্যালুটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু করে দেখি। এটা সংখ্যা নিয়ে, হ্যাঁ, 1 0 0 1 0। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমার সেই গিভেন ভ্যালু। এই গিভেন ভ্যালুর ফার্স্ট স্টেপটা কি বলেন তো? কি করতে হবে? ওয়ান্স কম। তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নি। 0 1 1 0। এখন ফার্স্ট ধাপ, 1 নম্বর ধাপের কাজ শেষ। এখন আসেন 2 নম্বর ধাপ। কি করবো? ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা পাবেন তার সাথে 1 যোগ করব। তাহলে আমি 1 যোগ করে নিই। 1 1 কত? 0। হাতে থাকলো 1। 0 1 এ 1। এই 1 তাহলে বসে গেল 1 1 0। ঠিক আছে। তার মানে এই যে ভ্যালুটা পাইলেন, সেটাই আমার হয়ে গেল কত? টুস কমপ্লিমেন্ট। এখন এই কাজ করতে যে আপনারা ম্যাক্সিমাম কি করবেন?
ভুল করে বসবেন। এই কারণে আমি এই পদ্ধতি শিখাইতে আগ্রহী না। আমরা এই পদ্ধতিতে এমসিকিউ অ্যান্সার করব না। আমরা তাহলে কি করব? আমরা একটা ডিফারেন্ট নিয়মে করাবো। এই কারণে আমি এই যে 1010 কি হইলো এটা নিয়ে আমি কিছু বলতেছি না, আপনাদের জানার দরকারও নাই। এখন আসেন আমরা আসলে টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে প্রচলিত নিয়ম, ঠিক আছে? এইভাবে টুস কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে আমরা এই প্রচলিত নিয়মটা ইউজ করব না। তাহলে আমরা কোন নিয়মটা ইউজ করব? আমি এখন যেটা শিখাবো সেটা দেখেন, টুস কমপ্লিমেন্ট। স্যারেরা বলেন তো, যে কোনো পূর্ণ সংখ্যা শুরু হয় কোথা থেকে? আমি একটা সংখ্যা লিখতেছি 10100। এটা একটা পূর্ণ সংখ্যা না? এই সংখ্যাটা শুরু হয়েছে কই থেকে? রাইট সাইড থেকে স্যার। হুম, এটাকে রাইট সাইড থেকে, এই জন্য এটাকে কি বলা হয়? এল এস বি। এটা কি বলা হয়? এম এস বি। মনে আছে? জি স্যার। লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? আমরা, এটা হচ্ছে আমার গিভেন ভ্যালু, হ্যাঁ, গিভেন ভ্যালু হচ্ছে এটা। আমি এই ভ্যালুকে টুস কমপ্লিমেন্ট করব। তাহলে টুস কমপ্লিমেন্ট কিভাবে করব? আপনি শুরু করবেন কোন দিক দিয়ে? রাইট হ্যান্ড সাইড দিয়ে, মানে এই পাশ দিয়ে শুরু করবেন। এখান দিয়ে আপনি শুরু করলেন। শুরু করে আপনি গিভেন ভ্যালু যেটা দেওয়া আছে সেটাই লিখতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত লিখবেন? যতক্ষণ না প্রথম ওয়ান পান। তাহলে দেখেন তো, 001, প্রথম ওয়ান পাইছি? পেয়েছি? জি পে- স্যার। হুম। এর পরে পরের যে ডিজিট গুলো আছে সেগুলোকে কি করে দিবেন? ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিবেন। তাহলে এই জিরোটা কি হয়ে যাবে? ওয়ান। আর এই ওয়ানটা কি হয়ে যাবে বলেন তো? জিরো। সবাই বুঝছি? জি স্যার। তাহলে একটা করেন তো দেখি কতখানি বুঝলেন। এটা করেন সবাই, করে চ্যাট বক্সে লিখেন। এতক্ষণ লাগছে? এটা তো 30 সেকেন্ড, কি বলে, 10 সেকেন্ডে হয়ে যাবে কথা। গুড। 700 হয়েছে আপনার। বাকিরা কি খাতা কলম নিয়ে বসেন নাই? কি স্যার, ব্যাপার? হ্যাঁ স্যার বলেন। স্যার আমার নেট অনেক ডিস্টার্ব করতেছিল স্যার, আমি বুঝি নাই স্যার, মানে কথা কাইটা কাইটা আসতেছিল। আচ্ছা সমস্যা নেই, বুঝাই দিচ্ছি। জি স্যার, বাকিদের একটু একটু সময় কষ্ট। দিই। না না, আবার জি বুঝাই স্যার, দিই। জি স্যার, জি স্যার। বাকিরা একটু মানে অ্যান্সার দেখ, আমি এই জিনিসটা আবার বুঝাই দেব। আবু হাসান নাইম, হইছে আপনার? আর কই বাকিরা কি ঘুমাইতেছে নাকি? ইব্রাহিম, শাকিল, সঞ্জিদা? স্যার আমি ওখানে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। শাকিল হইছে। ওকে, বুঝাই আবার, শোনেন সবাই একটু মনোযোগ দেন, এখন খাতা কলম বাদ দেন, আবার বুঝাই। আমি বললাম যে কোনো সংখ্যা যেটা গিভেন ভ্যালু থাকবে সেটা, মনে করেন এটা হচ্ছে আমার গিভেন ভ্যালু, ঠিক আছে? এই গিভেন ভ্যালু আপনি যখন টুস কমপ্লিমেন্ট করবেন তখন রাইট সাইড থেকে শুরু করবেন। কোথা থেকে শুরু করবেন বলেন? রাইট সাইড থেকে। এখন রাইট সাইড থেকে শুরু করে আপনি লিখা শুরু করবেন, ওই ভ্যালুটাই লিখতে থাকবেন, হ্যাঁ। কতক্ষণ পর্যন্ত লিখবেন? যতক্ষণ পর্যন্ত না প্রথম ওয়ান পান। যেই মাত্র প্রথমবারের মতো ওয়ান পাইছেন, যে লিখতে লিখতে ওয়ান পাইছি,
পাওয়া হয়ে গেল। এর পরের ভ্যালুগুলা কি হয়ে যাবে? অল্টার করে ফেলবেন। জিরো কি করে দিবেন? ওয়ান। ওয়ান কি করে দিবেন? জিরো। এটাই আমার কি হয়ে গেল? টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন আপনাদের কি করতে দিছিলাম? এই ভ্যালুটা করতে দিছিলাম, একটু সবাই খেয়াল করেন। কোথা থেকে শুরু করবেন? রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবেন। শুরু করলাম, ওয়ান লিখলাম, ওয়ান কিন্তু ওয়ান প্রথমেই কি পেয়ে গেছি স্যার? ওয়ান আমি পেয়ে গেছি। জি তাহলে এখন স্যার পরের ভ্যালুগুলা কি হয়ে যাবে? অল্টার হয়ে যাবে ওয়ান এই ওয়ান জিরো। এই তো, বুঝতে পারছি। জি স্যার। পরের- এটা করেন। বাহ, মালিয়া আগে করে ফেলেছে। এই, মালিয়া একটু ভুল হয়েছে তো আপনার, স্যার একটু ভুল। আমি সব উল্টা করে লিখছি স্যার। হা, হবে না তো। 700 তো ঠিক আছে, সঞ্জিদারও ঠিক আছে। না, একজনের তো ভুল হয়েছে। সঞ্জিদা বা শাশ্বতর একজনের তো ঠিক ভুল হয়েছে। দেখেন আমি করে দিচ্ছি। 001, এরপর কি? 0101 0, 010101। সঞ্জিদা, আপনার 011 আসলো কেন? সবই ঠিক ছিল, করতে করতে লাস্ট মোমেন্টে এই যে এই জায়গাটাতে এসে ভুল হয়ে গেছে। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা দেখেন, সবাই একটু খেয়াল করেন। এই পাশ থেকে শুরু করছি, 001। প্রথমবার মতো ওয়ান পাইছি না? এরপরে বাকিগুলো আমি কি করে দিছি? অল্টার করেছি। ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান, ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান, ওয়ান জিরো। বুঝছেন? বুঝি নাই? বুঝলাম না, সবাই এত চুপচাপ কেন? বুঝছি স্যার। বুঝছেন? একটু কথা হচ্ছে। মানে সবাই এত মন টন খারাপ করে যেভাবে বলছেন, মনে হচ্ছে কি যে শীতের মধ্যে ক্লাস করতে খুবই অনিচ্ছুক, না কি অবস্থা বলেন তো? সমস্যা কি? স্যার এখন তো শীত কমে গেছে স্যার। শীত তো কমে গেছে, তাই তো। শেষটা ঠিক আছে, কিন্তু বাকি মানে সবার অবস্থা মনে হচ্ছে শীতে জমে টমে একাকার। মানে খুবই কঠিন অবস্থা আর কি। মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, কলম দিয়ে হাত, মানে হাত দিয়ে কলমও চলতেছে না, এমন একটা অবস্থা। এই, আমরা টুজ কমপ্লিমেন্ট পারবো? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে উম মনে করেন আমি আপনাদেরকে এখন একটা কোশ্চেন দিই, যে আমি যদি বলি যে এই ভ্যালুটা, এই যে ভ্যালু, সেই ভ্যালুটা আমার টুস কমপ্লিমেন্ট আকারে রাখা আছে, ঠিক আছে? কি আকারে রাখা আছে? টুস কমপ্লিমেন্ট আকারে, ওকে। এখন এইটার, এই ভ্যালুর সমতুল্য ডেসিমেল ভ্যালু কত? এই ধরনের যদি কোশ্চিন করে কি করবেন? আপনি এই কাজটা করবেন। 1 2 4 8 16, তাহলে কি হইলো বলেন তো? 16 আর 2 কত? 18, এটা বলবেন? না স্যার, 13 বলবেন না? কারণ স্যার কারণ এটা স্যার তো এটা তো টুস ভিন্ন তো। কমপ্লিট। হুম, কারণ এটা টুস কমপ্লিমেন্ট আকারে রাখা আছে, তার মানে সংখ্যাটা বেসিক্যালি কি বলেন তো? নেগেটিভ না?
জি স্যার। সংখ্যাটা নেগেটিভ, তাহলে আমি যদি 18 বলি আমার ভুল হয়ে যাবে না? কিভাবে ভুল হবে আমি একটু বলি। আমি আপনাকে প্রথমে যখন শিখিয়েছিলাম দেখেন যে এই যে সংখ্যাটা, হ্যাঁ, 10011, এটা +19, তাই না? এটাকে আপনি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করছেন 01100, তাই না? এটা তার ওয়ান্স কমপ্লিমেন্ট না? তো আপনি যদি এই যে 1248 করেন, 8 আর 4 কত, এটা আপনি কত পাচ্ছেন বলেন তো? 12 পাচ্ছেন। আসলে কি এটা 12 ছিল? এটা কত ছিল? 19 স্যার। -19 ছিল, তাই না? মাইনাস। হ্যাঁ, তার মানে কোনো সংখ্যা যখন টুস কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট আকারে থাকবে তখন সেই সংখ্যাটা আসলে নেগেটিভ সংখ্যা হবে, কিন্তু ওর সমতুল্য মানে এই সংখ্যাটার সমতুল্য ডেসিমাল ভ্যালু যখন নির্ণয় করতে বলবে আপনি এই সংখ্যাটা থেকে ডিরেক্ট সংখ্যা মান দিয়ে এই যে এই পদ্ধতি করে বের করতে পারবেন না। তাহলে কি করব? যে কাজটা করব সেটা হচ্ছে, এই বলেন তো, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস স্যার। প্লাস হয়, তাই না? মানে এ- একটা সংখ্যা নেগেটিভ হয়ে আছে, হ্যাঁ, 1001, আমি বললাম সংখ্যাটা কি বলেন তো? নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ বুঝলাম, এবং এটা কি দিয়ে কি পদ্ধতিতে নেগেটিভ করে রাখছি? টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। তাহলে আমি ধরেই নিচ্ছি এটার যে সমতুল্য ডেসিমেল ভ্যালু হবে সেটা কত হবে? মাইনাস। কিন্তু মাইনাস সংখ্যাটা কত বা সংখ্যা মান কত এটা যদি জানতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? যেই ভ্যালুটা দেওয়া আছে না, এই ভ্যালুটার আবার কি করবেন? টুস কমপ্লিমেন্ট করবেন। অলরেডি তো এটাকে টুস কমপ্লিমেন্ট করাই আছে, এটাকে আবার পুনরায় টুস কমপ্লিমেন্ট করেন, তাহলে কি হবে বলেন তো? 0 1, এটা কি হয়ে যাবে? ওয়ান 1 ওয়ান 1। জিরো। এইবার আপনি বের করেন 1 2 4 8। আর তো দরকার নেই, 16 দরকার নেই, যাই হোক। তাহলে কত হয়েছে? 12। আর এখানে কত বলেন তো? কত? 14 স্যার। হ্যাঁ, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 14। শুধু 14? -4। হ্যাঁ, -14। সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার মানে হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট দুইবার করে এটা প্লাস ভ্যালু প্লাস হলো না, প্লাস হলো না, আমি হবে না। বলতে চাচ্ছি না, না, প্লাস হবে না। আমি আপনাকে প্রশ্নটা কি হয়েছে দেখেন, প্রশ্নটা হচ্ছে 10010, আমি বলছি যে এটা টুস কমপ্লিমেন্ট আকারে আমার রাখা আছে, হ্যাঁ, এটা সমতুল্য ডেসিমেল ভ্যালু কত? আপনাকে আমি বলেছি এর ডেসিমেল ভ্যালু কত। তাহলে যখন আপনি এই ডেসিমেল ভ্যালুটা নির্ণয় করবেন, এই সংখ্যা মান মানে এই যে 14টা নির্ণয় করবেন, ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট আকারে থাকলে তো আপনি এই যে 1248 করে তো বের করতে পারছেন না, দেখছেন না উল্টা হয়ে যাচ্ছে না? বুঝছেন না? তাহলে সংখ্যাটা কত হয়ে যাচ্ছে দেখেন তো? সংখ্যাটা আসলে দেখাচ্ছে 18। আসলে কি সংখ্যাটা 18 না? 18 তো না। এই কারণে এই সংখ্যাটা, এই যে এই 14 ভ্যালুটা বের করতে হলে এটাকে আবার কি করবেন? পুনর্বার টুস কমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আপনি এই মূল ভ্যালুটা আমার কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। এই 14টা বের করার জন্য আমি টুস কমপ্লিমেন্ট করলাম আবার। তাহলে টুস 2 দফা টুস করলে কি হয়ে গেল? মূল সংখ্যাটা ফেরত আসলো না? মনে করেন 14, 14কে একবার মাইনাস করলে কি আসে স্যার? -14। এই -14কে আবার যখন ইয়া করবেন তখন মাইনাস মাইনাসে কি হয়ে যাবে স্যার? +14। আমার এই স্টেটে ছিল সংখ্যাটা, আসলে আমার বের করা দরকার কি স্যার বলেন তো? এই 14 বের করতে হলে এই স্টেটে আনতে হবে। তাহলে এই স্টেটে কিভাবে আনবেন? -14 ইয়া করলে কি হয়? মাইনাস মাইনাসে কি হয়ে যায় বলেন তো? প্লাস স্যার। হ্যাঁ, এই কারণে আমি বললাম, এইটা বোঝানোর স্বার্থে বলছি যে এই যে 14 এই জিনিসটা আমি বলেছি, ঠিক আছে? তো এটা বেসিক নিয়ম এটা না, মানে আপনাদেরকে শেখানোর সাথে, যেহেতু বিসিএস এ আপনাদের খুব অল্প সময়ে অ্যান্সার করতে হয়, এই জন্য জাস্ট আমি শেখানোর উদ্দেশ্যে বলতেছি যে এই যখন যদি কোনো সংখ্যা টুস কমপ্লিমেন্ট আকারে আছে এরকম বলে দেওয়া হবে এবং এর সমতুল্য ডেসিমেল ভ্যালু নির্ণয় করতে বলবে, ঠিক আছে, ভুলেও এই কাজ করেন না 1248 16 32 এগুলো দিয়ে ভ্যালুটা বের করে দিন না, ভ্যালুটা বের হবে না। যদি টুস কমপ্লিমেন্ট আকারে থাকে ওকে পুনর্বার কি করবেন? টুস কমপ্লিমেন্ট করে ফেলবেন, করার পরে এই যে 1248 দিয়ে ভ্যালুটা বের করবেন, ঠিক আছে? তাহলে আপনার মূল ভ্যালু বের হয়ে যাবে। আর যেহেতু টুস কমপ্লিমেন্ট আকারে আছে তার মানে সংখ্যাটা আসলে কি, পজিটিভ না নেগেটিভ?
নেগেটিভ। নেগেটিভ। বুঝতে পারছি স্যার। আচ্ছা আপনারা একটা করেন, আপনারা করলে ক্লিয়ার হবে। আমি বললাম যে 1 0 0 0 1 0। আচ্ছা এটা অনেক বড় হয়ে গেল। 1 0 1 1 0। ঠিক আছে, আমি বলছি যে এর এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট আকারে আছে, ঠিক আছে। এর সমতুল্য ডেসিমেল ভ্যালু নির্ণয় করেন। ঠিক আছে, করেন। অ্যান্সারটা কত হবে? শুধু 10? হুম, গুড। আমি করে দিব নাকি আর একটু সময় দিবেন, সময় নেবেন? স্যার একটা প্রশ্ন ছিল। হুম হুম, বলেন। আপনি আমাদের বের করতে বললেন টুস কমপ্লিমেন্টের ভ্যালু, সেটাকে আমি আবার টুস কমপ্লিমেন্ট করলাম। না, টুস কমপ্লিমেন্টের তাহলে ভ্যালু বের করতে বলি নাই। আমি বলেছি টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে এই সংখ্যাটা, মানে এটা বাইনারি সংখ্যা রেজিস্টারে রাখা আছে, ঠিক আছে। আমি বলছি যে এর সমতুল্য ভ্যালুটা নির্ণয় করতে, ডেসিমেল ভ্যালুটা নির্ণয় করতে। বুঝতে পারছি। এটা একটা বাইনারি না? এটা একটা বাইনারি ভ্যালু না? এটা তো একটা বাইনারি ভ্যালু, তাই না? কিন্তু আমি বলছি যে এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট করে রাখা আছে, তার মানে আপনি কি বুঝছেন সংখ্যাটা আসলে কি? নেগেটিভ। এখন নেগেটিভ সংখ্যা বুঝলাম, কিন্তু এর যে সংখ্যা মান, যে এই যে এর সমতুল্য যে ডেসিমেল ভ্যালু, সেটা নির্ণয় করতে হলে অবশ্যই আপনাকে সংখ্যাটা পজিটিভ করেই ভ্যালুটা বের করতে হবে। 1 2 4 8 এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, আপনি এখন যদি বলেন স্যার ডিরেক্টলি আমি এটা করি 1 2 4 8 16, তাহলে কত হয়ে যাচ্ছে? 16 আর 4 20, আর 2 22। আসলে কি 22 হবে না? তাহলে এখন দেখি আসলে সংখ্যাটা কত হবে। 1 0 1 1 0। এটাকে আমি কি করব স্যার? যেহেতু টুস কমপ্লিমেন্ট আকার আছে, আবার টুস কমপ্লিমেন্ট করবো। 0 1 0 1 0। তাহলে এখন করেন তো 1 2 4 8। 8 আর 2 কত? 10। এই যে এই 10 না, এই ভ্যালুটা বের করার জন্য আমি আবার পুনর্বার টুস কমপ্লিমেন্ট করবো, যে সংখ্যাটা কি এর অরিজিনাল সংখ্যা মানে নিয়ে আসলে। আর আমি তো আগে জেনেই গেছি যে সংখ্যাটা আসলে নেগেটিভ, তার মানে সংখ্যাটা আসলে কত? -10। ওকে, বুঝছি। জি স্যার। আচ্ছা এখন আসেন উল্টা জিনিস একটু শিখাই। এখন যদি আপনাকে বলি -15 এর, এটা হচ্ছে -15 হচ্ছে কিসে আছে? ডেসিমেলে আছে। বাইনারি কত? তাহলে কি করবেন বলেন তো? স্যার প্রথমে হচ্ছে 15কে ওই যে 2 4 গুড, ভেরি গুড। ওই তো বুঝে গেছেন। 1 2 4 8। 8। 16 নিব? না স্যার, হুম, তাহলে কি হইলো? 1 1 1 1 হয়েছে? নেওয়া হয়েছে? এটা কি হয়ে গেল? +15 বের হইলো। এটা কি বের প্লাস হইলো? 15 হুম, প্লাস এটাকে 15। এখন আপনি কি করেন? টুস কমপ্লিমেন্ট করে দেন। ঠিক আছে, কি হয়ে গেল বলেন তো? স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট করেও হবে, টুস কমপ্লিমেন্ট করেও হবে। ঠিক আছে, ওকে। স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে তো 4টেই
জিরো হবে। হুম, এটা আমি এখন শিখাবো, এটা একটু পরে শিখাবো আর কি, যে আসলে আমরা কিভাবে করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করেও হবে, 4টা 0, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, যেটা করেও হবে, ঠিক আছে। এখন এটা নিয়ে কথা বলবো একটু পরে। এটা কি আপনারা বুঝতে পারছি? জি স্যার। এই বাকি সবাই, জি স্যার, বুঝছি। সঞ্জিদা, মালিহা, এখন নেটওয়ার্ক ঠিক হয়েছে? জি স্যার। বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে দেখেন, আমি আপনাদেরকে এই যে র্যান্ডম করাচ্ছি, হ্যাঁ, আসলে জিনিসটা এরকম না। র্যান্ডমলি করালে আসলে সমস্যা। এই কারণে আমরা একটু আগে বেসিকটা বুঝে নিই, হ্যাঁ। যে র্যান্ডম বলতে আমি কি বলতেছি জানেন, যে এই যে 3টা বিট 4টা বিট 5টা বিট নিয়ে করাচ্ছি, আসলে এইভাবে না। আমাদের রেজিস্টার, এই জিনিসগুলো সংরক্ষিত হয় রেজিস্টারে, হ্যাঁ, রেজিস্টারে নির্দিষ্ট বিট সংখ্যা আছে। তা আমরা এখন ওইটা বুঝবো। আগে রেজিস্টারটা বোঝার আগে একটু বেসিকটা একটু বুঝি। যে কোনো ভ্যালু বা ডেটা আমরা কিভাবে দেই, মানে ইনপুট দেই কিভাবে, একটা ইনপুট ডিভাইস ব্যবহার করে, তাই না? ইনপুট ডিভাইস থেকে ডেটাগুলো কোথায় যায়? সিপিইউ তে যায়, ডেটা প্রসেস হওয়ার জন্য। সিপিইউ 3টা পার্ট আছে, হ্যাঁ, এএলইউ, কন্ট্রোল ইউনিট বা সিইউ, আরটা হচ্ছে রেজিস্টার মেমোরি। আর এই রেজিস্টার এখানে কি থাকে, এটা হইতেছে আমার আউটপুট। আপনাদের তো আসলে হার্ডওয়্যার পড়ানোর সুযোগ হয় নাই। আমি কি র্যাম রোম পড়াইছিলাম? জি স্যার। এগুলো পড়াই, ও, এই জিনিসগুলো আমি বলছিলাম তাহলে, তাই না? রেজিস্টার ডেটা আসে কিছু সময় থাকে, তাই না? এগুলো পড়াইছি না? জি স্যার। আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট, তাহলে তো পড়ানো অলমোস্ট, আমি এটা ইজি হয়ে যাবে আমার বুঝাইতে। তাহলে দেখেন, ইনপুট ডিভাইস থেকে ডেটা তো প্রসেস ক্যালকুলেশন করে কোথায় বলো তো? এএলইউ। রেজিস্টার মেমোরিতে কি সাময়িকভাবে ডেটা রাখে না? মনে আছে? রেজিস্টার মেমোরি সবচেয়ে দ্রুতগতি মেমোরি, কিন্তু এটা কার অংশ? কার অংশ? স্যার প্রসেসর, সিপিইউ। হ্যাঁ, সিপিইউ এর অংশ। সব ভুলে গেছি, তাহলে তো মুশকিল। আচ্ছা, যাই হোক, রেজিস্টার হচ্ছে সিপিইউ এর অংশ, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই রেজিস্টার গুলা নির্দিষ্ট এক বিটের হয়। আমরা এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছি না, 127 পর্যন্ত আমরা কত বিট রেজিস্টার নিয়ে কাজ করব? 8 রেজিস্টার অনেক বিটের হয়, 8 বিট, 16 বিট, 24, 32, 64, অনেক বিটের হয়। তো আমরা নর্মালি 127, আপনাদের বেশি বড় অঙ্ক দিবে না পরীক্ষাতে, এই 8 বিটেই থাকেন, হ্যাঁ, 8 বিটে বেশি নিতে হবে না। তাহলে আমরা কত বিট রেজিস্টার ব্যবহার করব স্যার? 8 বিট। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমার কত বিট হইলো? 8 বিটের রেজিস্টার। আমি এই যে সংখ্যা বলছি না, যে আপনি 10, 12 বা যে কোনো একটা সংখ্যা বলছি, আপনারা ডিরেক্ট কি করছেন? এই 10কে 1010 বানাইতেছেন, 12কে 1100 বানাচ্ছেন, 1111 করতেছেন। আপনারা যেই কাজটা করবেন ম্যাথ করার সময়, দেখবেন যে ওখানে ইয়াতেই থাকবে, হ্যাঁ, যে এই রেজিস্টারের ডেটা ফিল আপ করা শুরু করবেন কোন সাইড থেকে? রাইট সাইড থেকে। আমি যদি আপনাকে বলি যে 10 সংখ্যাকে ধরেন টুস কমপ্লিমেন্ট করো, কি করো? টুস কমপ্লিমেন্ট করো, তাহলে আগে কি করবেন? 10কে আপনি কি করবেন? আগে তো বাইনারি রূপান্তর করবেন না, তাই তো? 10কে তো আগে বাইনারিতে কনভার্ট করবেন, এটা 10 তো ডেসিমেলে আছে। তাহলে এটা বাইনারি কত বলেন তো স্যার? 1010 নাকি? জি এক, স্যার। 2, 4, 8, এটা এই 1010 এখানে লিখেন, 0101। তারপরে বাকি সংখ্যা, বাকি যে সেল, এগুলো ফাঁকা থেকে গেছে না? ফাঁকা সেল গুলো আপনাকে 0 দ্বারা কি করে দিতে হবে? পূর্ণ করে দিতে হবে। এখন এইটার যদি আমি আপনাকে টুস কমপ্লিমেন্ট করতে বলি, কি করবেন বলেন তো? 0, 1, বাকিগুলা কি করবেন? 1, 0, 1, 1, 1। বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। হুম, এইভাবে যখন ম্যাথ করবেন তখন সবগুলা ম্যাথই আপনার কি হবে? মিলে যাবে। ওকে, পারবেন না? জি আচ্ছা, স্যার। আচ্ছা, একটু কোশ্চেন সলভ করি, দেখি আপনারা পারেন কিনা। থামেন।
কোশ্চিন সলভ করলে আপনাদের ক্লিয়ার হবে। কিছু বোর্ডের কোশ্চিন করি, বোর্ড বলতে সরি, ওই যে বিসিএস এর কোশ্চিন সলভ করলে একটু ওয়েট করে। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একটু বড় করে দিন না। দেখেন তো, 38 বিসিএস একটা কোশ্চিন আসছে, হ্যাঁ। এই এই সংখ্যার ফার্স্ট কমপ্লিমেন্ট কোনটা? কত হবে? এটা দ্রুত করে ফেলেন, বলেন আমাকে কোনটা অ্যান্সার। স্যার 1। 1 মানে ও, 1 নম্বর অপশন। আচ্ছা, এটা আমরা পারবো, বুঝছি। জি স্যার। জি আচ্ছা, স্যার। 41-এ দেখেন কত সহজ একটা কোশ্চিন আসছে। 100 এর ফার্স্ট কমপ্লিমেন্ট বা পরিপূরক কোনটা? স্যার সি। 0, এটা সি। ও, দিন, হ্যাঁ, 110। আর 47 একটা কোশ্চিন আসছে, একটু দেখে নিন। আমার কাছে 47-এর কোশ্চিন নাই, তো আমার মনে হয় আপনারা ভালোই পারবেন এই জিনিসগুলা। ওকে, মোটামুটি আমার শেষ। এখন আমরা একটু হালকা পাতলা কোডিং শিখবো। কোডিং করার পরে আমরা চলে যাব হচ্ছে আজকের পরের ক্লাসে। আজকে আমরা একটু দ্রুত টানবো, হ্যাঁ। আচ্ছা, একটু দেখেন, সেটা হচ্ছে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কোডিং। কোডিং অনেক ধরনের আছে, ঠিক আছে। আলফা নিউমেরিক কোড আছে, হ্যাঁ, বিসিডি কোড আছে, তারপরে হইতেছে যে অক্টাল কোড আছে, হেক্সাডেসিমাল, অনেক ধরনের কোড আছে। আসলে কোডিং জিনিসটা কি? কোডিং জিনিসটা হচ্ছে আগে একটু বুঝাই। সেটা হচ্ছে দেখেন, এটা আমার মনে করেন হচ্ছে ইনপুট। এই স্যার ইনপুট কিন্তু, স্ক্রিন কি এখন শেয়ার করা আছে? ওহো, আমি তো ক্লাস নিতেছি, স্ক্রিন তো শেয়ারই করিনি। ভালো কথা মনে করছেন, নেন আমি অনেকখানি লিখে ফেলছি। আবারও বলি, হ্যাঁ, একটু দেখেন। আমাদের আলফা নিউমেরিক কোড আর বিসিডি কোড বলবো আমরা এখন, হালকা পাতলা একটু পড়লেই হবে। সেটা হচ্ছে একটু দেখেন যে এই যে মনে করেন আমরা ডেটা ইনপুট দিই, ঠিক আছে। ইনপুটকৃত ডেটা আমরা কোথায় পাঠাই? সিপিইউ তে পাঠাই প্রসেস করার জন্য, ওকে। এখন প্রসেসিং করার পর সেই প্রসেসিং কৃত ডেটা আপনি কোথায় পাঠাই? আউটপুটে পাঠাই, তাই না? এই কাজটি তো করি। যে কোনো ডেটা আপনি ইনপুট দেন, সেই ডেটা প্রসেস হয় এবং আমরা আউটপুটে সেটা দেখতে চাই। এখন কথা হচ্ছে যে এই যে ডেটা আপনি ইনপুট দিচ্ছেন, হ্যাঁ, ইনপুট দেওয়ার পরে সিপিইউ কিন্তু আপনার কথা বা আমার কথা কি বুঝে? বোঝে না, সে তার নিজের কথা বোঝে। এই কারণে সে যে ডেটাগুলা পায়, সেই ডেটাগুলা তার ভাষায় কি করতে হয়? এনকোড করতে হয়। কি করতে হয়? এনকোডিং যেটাকে বলি আর কি, হ্যাঁ, এনকোডিং করতে হয় তার ভাষায়। তার ভাষায় আমি এনকোডিং করলাম, যে সিপিইউ ডেটাগুলো সব কি করলো? প্রসেস করলো। প্রসেস করা শেষ করার পরে সে একটা রেজাল্ট দিল, ফাইনাল রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পর এই রেজাল্ট যেটা দিচ্ছে সেটা আবার আউটপুট স্ক্রিনে আপনি দেখতে চাচ্ছেন না? মনে করেন আপনি ইনপুট দিচ্ছেন কিবোর্ডের মাধ্যমে এ, কম্পিউটার কি এ বোঝে? বুঝবে এ? সে তো খালি বুঝে 0 আর 1, 1 আর 0, এটা ছাড়া সে কিছুই বুঝে না। তাহলে এইটাকে এনকোড করতে হয় কম্পিউটারের ভাষায়। এনকোড করা হয়ে গেল, সে রেজাল্ট দিল। দেওয়ার পরে সে যখন আউটপুট দেখবে, আউটপুটে কি দেখতে চান? আপনি তো এই দেখতে চান নাকি?
না অন্য কিছু দেখতে চান? তাহলে এই জি। যে প্রসেসকৃত ডেটা সেটাকে আবার এতে রূপান্তর করতে হবে না? এই যে রূপান্তর যখন করে সেটাকে আমরা বলি হচ্ছে ডিকোডিং। কি বলি? ডিকোডিং। তো এই এনকোডিং ডিকোডিং এই জিনিসগুলো আসলে করার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোড ব্যবহার করি, অনেক কোড আছে। এই কোডগুলোর মধ্যে হালকা পাতলা কোড পড়বো। তো প্রথম যে কোডটা পড়বো সেই কোডটার নাম হচ্ছে বিসিডি কোড। কি কোডের নাম কি? জিসিডি কোড। শেয়ার বন্ধ হয়ে গেল কেন? দেখা যাচ্ছে? জি আচ্ছা, স্যার। কি স্যার? শুরু করি। হ্যাঁ, এটা আবার কি আসলো? একটু, হ্যাঁ। ওকে, দেখেন বিসিডি কোডের নাম হচ্ছে, পূর্ণ রূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এক একটা বিসিডি কোড কত বিট বিশিষ্ট হয় জানেন? 4 বিট বিশিষ্ট। কয় বিট বিশিষ্ট? 4 বিট বিশিষ্ট। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ। এক বিসিডি কোড কত বিট বিশিষ্ট? 4 বিট বিশিষ্ট। তাহলে 4 বিট বিশিষ্ট যদি বিসিডি কোড হয়, তাহলে আমি বিসিডি কোড দিয়ে টোটাল কতগুলা অদ্বিতীয় চিহ্ন বসাইতে পারবো? টোটাল 16টা পারবো। এখন আপনি বলবেন স্যার এই অদ্বিতীয় চিহ্ন কিভাবে বসাই বা কি? খুব মানে হালকা ভাবে বুঝেন আর কি। আচ্ছা, মনে করেন আপনার কাছে দুটো সংখ্যা আছে, হ্যাঁ, 0 আর 1। কয়টা সংখ্যা? দুটা সংখ্যা। এই 0 আর 1কে আপনি কতভাবে সাজাইতে পারবেন? মানে কতভাবে, কতগুলা প্যাটার্ন করতে পারবেন? প্রথমে আপনি প্যাটার্ন করতে পারেন 0 0, তারপরে প্যাটার্ন করতে পারেন কত? 0 1, এরপরে প্যাটার্ন করতে পারেন 1 0, আর একটা প্যাটার্ন কি করতে পারেন? 1 1। এর বাইরে কি আর কোনো প্যাটার্ন করতে পারবেন? না স্যার। এক্স্যাক্টলি পারবেন না। তাহলে আমি এই 0 0কে, এই যে 0 0 সংখ্যা না, আমি একটা কাউকে দিলাম, মনে করেন কাকে দিব? মনে করেন রহিমের আইডি আমি দিলাম হচ্ছে 0 0। তাহলে করিমের আইডি কি দিব? 0 1। জরিনার দিব হচ্ছে 1 0। সখিনার দিব 1 1। এর বাইরে কি আমি কাউকে আর বসাইতে পারছি? দেখেন আমি কিন্তু রহিমের জন্য ফিক্সড একটা ভ্যালু দিছি 0 0, অদ্বিতীয়। মানে রহিমকে আমি আর অন্য কাউকে কিন্তু আমি বসাইতেছি না। করিমকে আমি কি দিছি? 0 1 দিছি। জরিনাকে, মানে এগুলো ফিক্সড করে দিলাম যে না ঠিক আছে, মানে এর বাইরে আমি কাউকে বসাইতে পারবো না। আপনি এখন রহিমের বদলে অন্য কাউকে দেন, কিন্তু মানে আমি বলতেছি যে রিপিট হবে না, ঠিক আছে? মানে আমি রহিমকে 2 জায়গায় পাঠাবো না, এরকম কিছু না। তাহলে আমি এই আনরিপিটেড হিসেবে আমি কয়টা আমি একসাথে ইউজ করতে পারবো স্যার? দুইটা আমার যদি বিট হয়, দুটা বিটের জন্য 4টা স্যার। 4টা। তাহলে আপনারা কি এত কষ্ট করে পড়বেন? না, এটা একটা সূত্র আছে। সূত্রটা আছে 2 to the power n। এন মানে হচ্ছে কি স্যার? নাম্বার অফ বিটস। তাহলে এখানে কয় বিট বিশিষ্ট বিসিডি কোড বলেন তো? 4 বিট। তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত? 16। কতগুলো অদ্বিতীয় চিহ্ন ইউজ করতে পারবেন? 16টা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আসেন আমরা কোডে কনভার্ট করা শিখাই, হ্যাঁ, যে একটা বিসিডি কোডে আপনি কিভাবে যে কোনো ভ্যালুকে কনভার্ট করতে পারবেন। তাহলে বিসিডি কোডে কনভার্ট করতে হইলে আমরা কি করব? এটার নাম কি? বাইনারি কোডের ডেসিমেল, তাই না? এটা ডেসিমেল সংখ্যা নেই 1 7 5। এটা কিসে আছে? বাইনারিতে আছে। আমি এই বাইনারি সংখ্যাকে কিসে রূপান্তর করব? বিসিডি তে। তাহলে এক একটা ডেসিমেল ডিজিট
কয়টা বিসিডি বিট হবে? 4 বিট। চারটা বিট হবে, ভেরি গুড। তো ইন জেনারেলি বাই ডিফল্ট আমি যে পজিশন গুলো ব্যবহার করি সেটা হচ্ছে 1 2, ওই বাইনারির অরিজিনাল পজিশনাল ভ্যালুটাই ব্যবহার করি, হ্যাঁ, বাই ডিফল্ট। কিন্তু অন্য কিছু অন্যটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 2 4 8, আবারও 1 2 4 8, 1 2 4 8। তাহলে দেখেন তো এখানে কিভাবে পাঁচ বানাবেন বলেন। ওরা 1 বাকিগুলো ভেরি গুড। আচ্ছা, এখানে কি করব? স্যার 4 2 1। আর এটা কি করব? স্যার শুধু 1 তাহলে আমার ভ্যালুটা কি হবে? 0 0 0 1, 0 1 1 1, 0 1 0 1। এখন আমি বলছিলাম না যে ওই যে বাম পাশে জিরোর কোনো দাম আছে? না স্যার। তাহলে এই বাম পাশে জিরো গুলো বাদ দিয়ে দিই, আমার অ্যান্সার হবে 1 0 1 1 1 0 1 0 1। ঠিক আছে? না স্যার। ঠিক নাই? না স্যার, কেন ঠিক নাই? এক্ষেত্রে ঠিক হবে না। কেন? কারণ 4 বিট, তো 12টা বিট তো মানে মেনটেন করতে হবে, কিন্তু 3টা শুধু। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এটা কিন্তু একটা কোড, হ্যাঁ, এটা কিন্তু নাম্বার সিস্টেম না। তার মানে কোডের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক যে আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটাকে অবশ্যই কত বিট বিশিষ্ট হতে হবে? 4 বিট বিশিষ্ট হইতে হবে। এখন আমি যদি বলতাম 1 7 0, তাহলে এই জিরোর জন্য কি আসতো বলেন তো? 0 0 0 0। ঠিক আছে? বা আমি যদি বলি 0 1 0, কি বলতেন? 0 0 0 0 0 0 0 0 1, 0 0 0 0। আপনাকে কি করতে হবে? এই জিরো জিরো গুলো কি করতে হবে? রাখতে হবে। ওই যে আমি একটু আগে বুঝাইলাম না, রহিম করিম, দেখেন 0 0 আমি কি বাদ দিতে পারছি? কারণ এটাও তো একটা কি পজিশন, বা এটাও তো একটা কি প্লেসমেন্ট, তাই না? আমি তো এখানে তো একটা ভ্যালু রাখতে পারবো, এই জিরো ভ্যালুটা আমি চারটা জিরোতে রাখতে পারবো না? মানে এটা এটা তো একটা পজিশন, মানে এক একজনের পজিশন হিসেবে বলতেছি এটাকে। এখন একটা ভ্যালু হিসেবে চিন্তা করেন, এটা কোডের এটা একটা পজিশন। এখানে আপনি একটা ভ্যালু রাখতে পারবেন, এখানে একটা ভ্যালু রাখতে পারবেন, এখানে একটা ভ্যালু রাখতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এগুলো তখন একটা কি হয়ে যাচ্ছে? পজিশন হয়ে যাচ্ছে। ওকে, সো এইখানে আপনি চাইলেও জিরো বাদ দিতে পারবেন না। এখন আপনি বলবেন স্যার বিসিডি আর বাইনারির মধ্যে তফাৎটা কি? কারো মনের মধ্যে কোশ্চেন আসতে পারে না? দুটো কি সেম, এক জিনিস? সবাই আমাকে একটু করে দেখান তো। 17, এই 17 সংখ্যাকে আগে বাইনারিতে কনভার্ট করবেন, সরি, এটা কিসে কনভার্ট করবেন? বাইনারিতে কনভার্ট করবেন। এরপরে এটা এই 17 সংখ্যাকে কিসে কনভার্ট করবেন? বিসিডি তে কনভার্ট করবেন। ঠিক আছে? দেখেন তো সেম আসে কিনা। হুম, বিসিডি করেন, বিসিডিটা করে দেখেন। ও হ্যাঁ, গুড। দুটা কি সেম হয়েছে নাইম? তাহলে বোঝা যাচ্ছে সেম হয় নাই না? জি স্যার। বাকি সবার কি অবস্থা? করে দিব?
ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পারতেছি। ওকে, তাহলে আমি একটু দেখাই দিই, হ্যাঁ। 17 মানে হচ্ছে, দেখেন, 1 2 4 8 16, 1 1, বাকি তিনটা 0। আর 17কে আমি যদি বাইনারি থেকে, সরি, ডেসিমাল থেকে বিসিডি তে কনভার্ট করি, এটা এটা ভ্যালুটা কত হলো? 0 0 0 1 0 1 1 1। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা একটু পরের কোডে যাই। আস্কি, এই আস্কি কোডের পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সবাই একটু আমাকে বলেন তো, কিবোর্ডে এভাবে থাকে না? এভাবে লেখা থাকে না? জি স্যার। আচ্ছা, এখন এই কিবোর্ডের সাথে আমার সিপিইউ যুক্ত থাকে, তাই না? এরপর এটা আমার আউটপুট আসে। আচ্ছা, এখন একটু আমাকে বলেন যে আহ, আপনি যখন এ বা এস বা ডি যে কোনো একটা ক্যারেক্টার বা কি প্রেস করেন, সিপিইউ কি এই কথাগুলা বোঝে? বুঝে না। সে তো শুধু কি বুঝে বলেন তো? 0 1 0 1, এগুলো ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক আছে নাকি? এখন এই যে 0 1 0 1 কম্পিউটার বুঝে, আর আমি ABCD ক্লিক করতেছি, তাহলে এখানে একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না? আমাকে তো এগুলো কোডে রূপান্তর করতে হয়, তাই না? কিসে রূপান্তর করতে হয়? কোডে রূপান্তর করতে হয়। এই কারণে কম্পিউটারের বোধগম্যতার জন্য এক বিশেষ ধরনের কোড তৈরি করে প্রথমে, হ্যাঁ, এই যে কোড সেটাকে আমরা বলি হচ্ছে আস্কি কোড। আস্কি কোড দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ASCII 7, আর একটা হচ্ছে ASCII 8। ASCII 7 হচ্ছে 7 বিট বিশিষ্ট, আর ASCII 8 হচ্ছে কত বিট বিশিষ্ট? 8 বিট। তাহলে বলো তো, 7 বিট বিশিষ্ট মানে হইতেছে কত? 2 টু দি পাওয়ার 7 না? তাহলে কতগুলা চিহ্ন রাখতে পারবেন? 128টা। আর 8 বিট মানে কতগুলো চিহ্ন রাখতে পারবেন বলেন তো? 256টা। বুঝতে পারছি? তাহলে এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো বিট রাখতে পারবেন, এটা আসলে কিভাবে কাজ করে? এটা যেভাবে কাজ করে, এই যে আমি প্রেস করছি না কম্পিউটার, আমি প্রতিটা ABCDর জন্য, প্রতিটার জন্য আমি একটা করে ভ্যালু দিয়ে দিয়েছি। কে কত ভ্যালু দিয়েছি জানেন? এর জন্য আমি ফিক্স করে দিছি, যখনই আমি প্রেস করব, কম্পিউটার বুঝবে 65, ডেসিমেল 65 প্রেস করা হয়েছে। তো ডেসিমেল 65 মানে কি? 1 0 0 0 0 0 1, তাই না? যখন প্রেস করবে তখন কম্পিউটার কি বুঝতে জানেন? 66, মানে প্রতিটাকে আপনি কি দিয়ে দিয়েছেন? ভ্যালু দিয়ে দিয়েছেন। সি দিলে 67। এভাবে থেকে জেড, জেড এ কত বলেন তো? 90। আবার ছোট হাতের আছে না? ছোট হাতের তে বুঝাবে 97 প্রেস করছেন, এভাবে যেতে থাকবেন, হ্যাঁ, জেড পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলেন তো, আমার এখানে এই যে ABCD থেকে লেটার কতগুলো আছে? ক্যাপিটাল লেটার কতগুলো আছে? 26টা। জি আর স্মল লেটার কতগুলো আছে? 26টা। 26টা। আর আর ফুল স্টপ, কমা, তারপরে হচ্ছে এই যে এই ধরনের অনেকগুলো চিহ্ন আছে। এভাবে করতে করতে টোটাল কতগুলা চিহ্ন আমি রাখতে পারবো ASCII 7-এ বলেন তো? স্যার কত? 128টা। 128টা।
তাহলে ইংলিশের লেটারের কি সব কাভার করতেছে? এই কারণে যখন কাভার করছে না, এই কারণে আসলো হচ্ছে আস্কি 8। কি আসলো? আস্কি 8 আসলো। তাহলে মোটামুটি ইংলিশ কাভার করে গেল, তাই না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাভার করে গেল। কিন্তু দুনিয়াতে কি শুধু ইংরেজি ভাষায় আছে? আপনি কম্পিউটারের যখন অন্য ভাষায় লিখতে পারেন না, ইন্টারনেটে দেখায় না, অনলাইনে বাংলায় লেখা যায়, উইকিপিডিয়া বাংলা পিডিএফ আছে না, চাইনিজ চাইনিজ আছে না, বলেন তো দুনিয়াতে কতগুলো ভাষা আছে সব মিলে? স্যার 4,000-এরও 3,500। অধিক। 3,500। 3,500 ভাষা আছে। তাহলে আমরা এখন বাংলা কি লিখতে পারবো আজকে দিয়ে? না স্যার। পারবো না। সঞ্জিদা বলেন তো কেন পারবো না? সঞ্জিদা কি আছেন নাকি সবাই ঘুমাই গেছে? আচ্ছা, নাইম বলেন কেন পারবো না? স্যার আজকে 8 দিয়ে মোটামুটি ইংলিশটা কভার আপ হইলো, কিন্তু বাংলা ভাষার জন্য তো আরো অনেকগুলো বাংলা ভাষা অনেকগুলো অক্ষর আছে, সেগুলোর জন্য তো আলাদা আলাদা আবার কোড দরকার, সেটা আজকে 8 হুম, সম্পূর্ণ করতে পারে না। এক্স্যাক্টলি। এই কারণে নতুন একটা কোডের কি হইলো? প্রবর্তন হলো। সেই নতুন কোডের নাম হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোড কত বিট বিশিষ্ট জানেন? 16 বিট বিশিষ্ট। তাহলে 16 বিট মানে কতগুলা চিহ্ন রাখতে পারবেন? 65,536টা চিহ্ন রাখতে পারবেন। তাহলে বাংলাতে বর্ণ আছে কয়টা? স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন 39টা, 50টা হইলো। ওর বিরাম চিহ্ন আছে কয়টা? 13টা না? তাই 13টা না 12টা, এখন কতগুলা ভুলে গেছি, যাই হোক দেখে নিন, হ্যাঁ। তো এই ধরনের করতে করতে আমার যতগুলা প্রয়োজন এই চিহ্নগুলো আমার এর মধ্যে এঁটে যাবে না? হয়ে যাবে না? অনেক তো, 65,536, মানে কতগুলো, অনেকগুলো আপনি ইউজ করতে পারবেন। তাহলে পৃথিবীর সকল ভাষাকে কোডবদ্ধ করা বা কোডভুক্ত করা সম্ভব হয়েছে কোন কোডের মাধ্যমে? ইউনিকোড। বাংলা ভাষাকে ইউনিকোড। ইউনিকোড কত বিট বিশিষ্ট? 16 বিট। কতগুলা চিহ্ন রাখতে পারবেন? 65,536টা। ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে মোটামুটি আমার কোড, আচ্ছা আরেকটা কোড আছে, সেটা হচ্ছে ই বি সি ডি। এটা বি, হ্যাঁ, আই সি। তাহলে এক্সটেন্ডেড বিসিডি। হ্যাঁ, এই এক্সটেন্ডেড বিসিডি মানে কি? বিসিডির আরো এক্সটেন্ডেড ভার্সন। বিসিডি যদি 4 বিট হয়, এই ইবিসিডি আইসি হচ্ছে কত বিট বিশিষ্ট? 8 বিট বিশিষ্ট। তার মানে কতগুলো চিহ্ন রাখতে পারবেন? 2 টু দি পাওয়ার 8 মানে 256টি। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। মোটামুটি আমাদের হচ্ছে আহ এই নাম্বার সিস্টেম এন্ড কোডিং এটুকুই পড়া শেষ। আমরা কি নতুন চ্যাপ্টার শুরু করব? ডেটাবেস ম্যানেজমেন্ট পড়বেন আজকে, নাকি বুধবারে করবেন? বুধবারে একটা ক্লাস আছে অবশ্য। কি করবেন? স্যার এটা আজকে কমপ্লিট করা যাবে? না, আজকে কমপ্লিট হবে না। ডেটাবেস ম্যানেজমেন্ট বড় চ্যাপ্টার, অনেক বড়, বেশ বড়। স্যার তাহলে নেক্সট ক্লাসে করি, নয়তো আবার যদি ভুলে টুলে যাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ দিলে কমপ্লিট করবো। তাহলে আজকের ক্লাস অবশ্য টাইমও তো নাই আপনাদের। আর একটা ক্লাসই মনে হয় পাবো, আর বেশি কি পাবো? এই পরীক্ষার্থী কে আছেন? পরীক্ষা দিবেন কে? পরীক্ষার্থী আছেন কেউ? আর আমি এখানে যারা আছে সম্ভবত সবাই হ্যাঁ, বুঝি নাই। সবাই পরীক্ষার্থী? সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি, আর একটু পড়া দরকার। কারণ অনেক কম ইয়া হচ্ছে আর কি, মানে আপনাদের এবার আসলে ভালোই কম হয়েছে আর কি।
প্লাস আসলে সুযোগও নাই, কারণ এত অল্প সময়ে। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, দেখেন, আগেকার সময়ে কি হইতো, আগেকার সময়ে অনেক ফাইল পত্র আমরা দেখতেন না, যে ডেস্কে অনেক ফাইল পত্র স্তূপ হয়ে থাকতো, সেই ফাইলে অনেক তথ্য দিয়ে থাকতো। কিন্তু এখন কিন্তু এত ফাইল টাইল থাকে না, আমরা সবকিছু কম্পিউটারাইজড করে ফেলেছি, ডিজিটালাইজড করে ফেলেছি। সেইখানে মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে কতজন কর্মচারী আছে, তাদের নাম ঠিকানা হেন ত্যান, তাদের স্যালারি কি কত, কি কি সব আগে লিখিত লিপিবদ্ধ থাকতো। কিন্তু আমরা এখন এই জিনিসগুলা কম্পিউটারাইজড করে ফেলেছি, এবং কম্পিউটারে এই ডেটাগুলো আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো যেইখানে আমরা কম্পিউটারে এই জিনিসগুলো সাজিয়ে রাখি, সেইগুলোকে আমরা কিন্তু বলি ডেটা বেস, ঠিক আছে। এবং এই ডেটাবেস থেকে আমি, যেমন আপনি যখন বলা হয় যে এই উমুকের মিস্টার রহিমের ফাইলটা নিয়ে আসো, তো তখন আপনি অনেক খুঁজে খুঁজে ফাইল নিয়ে আসেন না, কোন একটা মানে ম্যানুয়ালি যখন ফাইলটা থাকে কোনো কোথাও রক্ষিত থাকে। এখন আপনার কম্পিউটারে তো এরকম হাজার হাজার তথ্য আছে, তো সেই হাজার হাজার তথ্য থেকে তো তথ্য নিয়ে আসতে হবে। তো এই তথ্যগুলো নিয়ে আসেন কিভাবে? এই নিয়ে আসার জন্য আমরা ইউজ করি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েরি, ডিফারেন্ট ডিফারেন্ট সফটওয়্যার, প্রোগ্রামিং ডেটাবেস সফটওয়্যার আছে, হ্যাঁ। তো এই যে ডেটাবেস গুলো যে ম্যানেজ করা, এই ডেটাবেস ম্যানেজ করাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে ডিবিএমএস। তো মূলত ডেটাবেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ডেটাবেস, আর একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। নর্মাল ডেটাবেসটা কি? নর্মাল ডেটাবেসে খুব বেসিক, মানে আমরা এই ডেটাগুলো কিভাবে রাখি জানেন? টেবিল আকারে রাখি। যে মনে করেন টেবিলে কি রকম থাকে, একটা রো থাকে, আর কি থাকে, কলাম থাকে, হ্যাঁ। তো আমরা নর্মাল ডেটাবেসে একটাই টেবিল থাকবে, এবং ওই টেবিলটার সাথে অন্য কারো সম্পর্ক থাকবে না। কারণ যে মনে করেন এই যে এটা টেবিল, এই টেবিলে রোল আছে, নাম আছে, জেন্ডার আছে, এজ আছে, সিটি আছে, এর এগেনস্টে আপনি বিভিন্ন তথ্য দিয়ে সুন্দর করে সাজায় রাখছেন, এটাকে আমরা বলি নর্মাল ডেটাবেস। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে নর্মাল ডেটাবেস নিয়ে আমরা খুব একটা কাজ করি না, আমরা কাজ করি রিলেশনাল ডেটাবেস নিয়ে। তার মানে একাধিক টেবিল এর মধ্যে একটি কি থাকবে, রিলেশন থাকবে। যেমন এই টেবিলটার কথা দেখেন একটু সবাই, এটা স্টুডেন্ট ডেটা, এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ডেটা। এখানে কি আছে, রোল আছে, নাম আছে, জেন্ডার আছে, এজ আছে। কিন্তু এখানে কি তার জিপিএ টিপিএ কিছু বলা আছে? না। তার জিপিএ বা মানে এই একাডেমিক রেজাল্ট নিয়ে অন্য একটা টেবিলে তথ্য দিয়েছে, সেই তথ্য দুইটা কি, সেই টেবিলের নাম কি, এক্সাম রেজাল্ট। এই যে এক্সাম রেজাল্টের কথা বলছি, এখানে দেখেন শুধুমাত্র রোল আছে এবং তার জিপিএ টিপে আছে। এখানে কিন্তু তার নাম টাম জেন্ডার এগুলো নাই, কারণ এগুলো প্রয়োজনও নাই, কারণ আমি এর ব্যক্তিগত তথ্যাদি অন্য একটা ফাইলে রাখছি, আর তার একাডেমিক ইনফরমেশন অন্য একটা ফাইলে রাখছি। এবং এই ফাইলের সাথে এই ফাইলের সম্পর্ক কি, দেখেন তো, এই যে 101 রোল, যার নাম আর, যার বয়স 21, তার জিপিএ কত, 3.44। তার মানে এই টেবিলের সাথে কি এই টেবিলের সম্পর্ক আছে? সম্পর্ক আছে। এখন টেবিলের ক্ষেত্রে আমি এই যে বলতেছি না, যে আপনি আম, মানে এই যে কি বলে রো আর কলাম, আসলে বেসিক্যালি আহ যখন ডেটাবেস নিয়ে কাজ করব তখন কিন্তু রো আর কলাম বলবো না, ঠিক আছে। তখন আমি কি বলবো? তখন আমি এই যে দেখেন, এই যে 101 এক্স, এই যে পুরো পুরো এই যে রোটা, এই রোটাকে আমরা বলবো হচ্ছে, এই যে দেখেন আমি যে করছি 101 x 21 f, এই পুরো রোটাকে আমি বলবো হচ্ছে রেকর্ড। কি বলবো? রেকর্ড। আর এই যে রোলের দেখতেছেন না, রোল,
পুরোটা না, এই যে এই পোস্টটা দেখেন, রোলের এই কলামটা, নেমের কলাম, এজ এর কলাম, এই যে তীর চিহ্ন দিয়ে এই কলামের এই জেন্ডারের এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে স্যার কি, ফিল্ড। এখন থেকে আমি যে কোনো যখন পড়াবো তখন আমি বলবো হয় রেকর্ড না হয় ফিল্ড। ঠিক আছে, এই জিনিসগুলো বারবার বলবো। রেকর্ড মানে বুঝবেন পুরো রো, আর ফিল্ড মানে ওই যে শিরোনাম থাকে না, কলামের শিরোনামগুলো, রোল, নেম, এজ, জেন্ডার, এগুলোকে কি বলবেন, ফিল্ড বলবেন। আর এই রোলের এগেনস্টে 101, 102, 103, XYZ, এগুলো এক একটা, এগুলো সব কি, এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আসেন কি, কি হচ্ছে মানে এই যে কি বা চাবি, এইটার উপর ডিপেন্ড করে আমি এই টেবিল গুলা তৈরি করি। নর্মালি কি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি, একটা হচ্ছে কম্পোজিট কি। খুবই সহজ, এইটা একটু বেসিক জিনিস, এটা একটু আমি দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি বলছিলাম না যে আপনাদের তথ্যগুলো টেবিলে সাজানো থাকে, টেবিলে টেবিলে সাজানো থাকে। তো এই সাজানো তথ্য থেকে আপনাকে যখন তথ্য খুঁজতে বলবো তখন আপনি কিভাবে খুঁজে বের করবেন? এই খুঁজে বের করার জন্য কি সিলেক্ট করা খুবই জরুরি। এখন কিভাবে সিলেক্ট করবেন? সিলেক্ট করার প্রসিডিংটা হইতেছে মানে কি, নির্বাচন করার বা কি ঠিক করার পদ্ধতি হচ্ছে, এখানে আপনারা একটু বলেন তো, রোল আছে, নেম আছে, জেন্ডার আছে, এজ আছে, সিটি আছে। আমি কাউকে যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে কোন ফিল্ডটা দিয়ে খুঁজে বের করা ইজি হবে? এজ দিয়ে খুঁজে বের করবেন, বা জেন্ডার দিয়ে খুঁজে বের করবেন, বা সিটি দিয়ে খুঁজে বের করবেন, নাকি নাম দিয়ে না রোল দিয়ে? বলেন তো। স্যার তার রোল রোল, কেন রোল দিয়ে করবেন? রোল ইউনিক। তার নাম স্যার সেম থাকতে পারে বা হুম, সবকিছু সেম থাকতে পারে, কিন্তু রোল তো মানে সেম থাকবে না। এক্স্যাক্টলি। আমি যদি ময়মনসিংহ থেকে নেই তাহলে ময়মনসিংহ থেকে 4-5 জনকে পেয়ে গেলাম। আমি যদি এজ নেই, 30 বছর, 30 বছরের 2-3 জন হয়ে গেছে। জেন্ডার মেল বা ফিমেল নিলে তো মানে অর্ধেক মেল অর্ধেক ফিমেল বা এটাই তো গেল। নেম, সেম নেম 5-7 জন হইতে পারে, রোল সেম হবে না। এই কারণে যখন আপনি কোনো একটা টেবিল তৈরি করবেন অবশ্যই তার প্রাইমারি কি কি করে দিবেন, ঠিক করে দিবেন। এবং প্রাইমারি কি তাকেই ঠিক করবেন যেই ভ্যালুটা আমার ইউনিক হবে, এটা ধরে আমি পরবর্তীতে কাজ করব বা কোয়েরি পরিচালনা করব। ঠিক আছে, তাহলে যেই ফিল্ড দ্বারা কোনো তথ্য ইউনিকলি নির্ণয় করা যায়, কোন ফিল্ড দ্বারা নির্ণয় করা যায় বলেন তো, কোন ফিল্ড? রোল, কারণ রোলের আন্ডারে যতগুলা ডেটা আছে সেগুলো কি হবে, ইউনিক। বুঝছি? তাহলে এটা কি হবে বলেন তো, এটা কি হবে? এটা হবে প্রাইমারি কি। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আসেন ফরেন কি জিনিসটা কি। দেখেন, কোনো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের নর্মাল কি হিসেবে ব্যবহার করা হয় তাকে বলবো হচ্ছে ফরেন কি। আমি একটু বুঝাই দিই, দেখেন, এটা একটা টেবিল, হ্যাঁ, এই টেবিলের প্রাইমারি কি কোনটাকে বলছেন? রোল। ঠিক আছে, আরেকটা টেবিলে ওই যে প্রাইমারি কি ছিল না, রোল, এখানে কিন্তু রোলটা প্রাইমারি কি না, এখানে প্রাইমারি কি কি বলেন তো, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে ওই রোলটাই, ওই ছেলে মেয়েদের রোল গুলাই যখন অন্য মানে এই যে এই রোল ফিল্ডটা এইখানে এই টেবিলের ফিল্ডটা কি হিসেবে কাজ করছে, এটা কিন্তু কমন কি, নর্মাল কি, এই রোল গ্রুপ এগুলো নর্মাল কি, এখানে কিন্তু প্রাইমারি কি নর্মাল কি হিসেবে কাজ করছে। তাহলে এই রোলের একটা নাম আছে, এই রোলকে তখন আর নর্মাল কি বলবেন না, এই রোলটাকে কি বলবেন আপনি, ফরেন কি। কি বলবেন?
একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের সাধারণ কি হিসেবে কাজ করে তখন সেটাকে বলবেন হচ্ছে ফরেন কি। আমি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আসলে কম্পোজিট কিটা কি? কম্পোজিট কি খুব সহজ। কম্পোজিট কিটা হচ্ছে অনেক সময় দেখা যায় দুই তিনটা ফিল্ডকে একত্রে ধরে, মানে একটা ফিল্ড আপনি চাইলে ইয়া করতে পারবেন না, কি সিলেক্ট করতে পারবেন না। মানে প্রাইমারি কি, যেমন আপনি রোলটাকে আপনি প্রাইমারি কি বলতেছেন এখানে, অন্য একটা জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারকে প্রাইমারি কি বলতেছেন, বা ফরেন কি, মানে একটা ফিল্ড নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, কোনো কোনো সময় এরকম অনেক বড় ডেটার বেসের ক্ষেত্রে বা ডেটার ক্ষেত্রে এরকম হয় যে একটা কি দিয়ে আসলে ফিল্ড নির্ধারণ করা, সরি, কি সিলেক্ট করা যায় না। দুই তিনটা ফিল্ড নিয়ে যখন আপনি কি সিলেক্ট করবেন তখন সেটাকে বলা হবে কম্পোজিট কি। উদাহরণস্বরূপ আমি একটু দেখাই আপনাকে। মনে করেন আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে আপনার করা যাচ্ছে না, আপনাকে রেজিস্ট্রেশন রোল গ্রুপ এই তিনটা ফিল্ড নিয়ে কোন একটা কি তৈরি করতে হইতেছে। এই যে একাধিক ফিল্ড নিয়ে যখন আপনি কি তৈরি করবেন সেটাকে আপনি বলবেন হচ্ছে কম্পোজিট কি। ওকে, এটা কি বুঝতে পারছি? বুঝছি। স্যারেরা আছেন না কি অবস্থা? জি স্যার। আচ্ছা। আচ্ছা শোনেন, আমার মনে হয় আপনারা মানে আজকে আর কি আগাবো না কি করবো বলেন, নাকি বেশি হয়ে যাচ্ছে আর কি? মানে পড়ার মানে গতি কি বেড়ে যাচ্ছে না ঠিকঠাক আছে? এটা মানে নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো, এটা বলেন। স্যার আমি তো এবার পরীক্ষা দিব না, যারা এবার দিবে স্যার তাদের মতামতটা নেন। আমার মনে হয় আমরা আজকে তাহলে অফ করতে পারি আর কি। মোটামুটি অনেক দূরই আগাচ্ছে আর কি। নেক্সট ক্লাসে আমরা এটা আরো ফ্রেশ মাইন্ডে করি। ঠিক আছে? ঠিক আছে, আমার মনে হয় আমরা আজকের মতো এটা অফ দিই, কারণ জাস্ট পড়াই গেলে তো হবে না, মাথায় রাখতে হবে আর কি। তাহলে আজকের মতো কি আমরা অফ করে দিই নাকি? সঞ্জিদা, শাকিব। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা তাহলে একটুকুই পড়লাম, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ পরে আবার কন্টিনিউ। আজকের ক্লাস এখানেই শেষ। ওকে।